আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষি কার্ডে বরাদ্দ বাড়ানো হচ্ছে। স্বপ্ন নয়, পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সরকার। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের শাহরাস্তে খাল পুনর্খননের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। এর আগে কুমিল্লায় এক পথসভায় প্রধানমন্ত্রী বলেন, এখন বিএনপি সরকারের কাজ দেশ পুনর্গঠনের, এজন্য সবার সহযোগিতা চান সরকার প্রধান। সকাল 8:45টার দিকে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। যে কারণে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পূর্ব নির্ধারিত পথসভায় পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। ততক্ষণে পথসভা পরিণত হয় জনসভায়। দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিকভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা। নদীকেন্দ্রিক জনপদ ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুকবাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খোর্দা খাল পুনর্খনন উদ্বোধনী আয়োজনে যখন প্রধানমন্ত্রী পৌঁছান তখন বেলা 2:45। কর্মসূচি উদ্বোধনের পর খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি খাল খনন ও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের নানা কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। যদি আমরা ইনশাআল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের উপকার ও ভাগ্যের পরিবর্তন হয় এমন পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেন সরকার প্রধান। বলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। জুলাই আগস্ট মাসে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450-র মতন নেতা কর্মী সেদিন খুন হয়েছিল প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। দেশ গঠন ও দেশ গড়ার কাজে সবাইকে সঙ্গে চান তারেক রহমান। প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, 2 বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার, সেগুলো পরিশোধ করতে বর্তমান সরকারের হিমশিম দশা। মন্ত্রী আরও জানান, এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হত দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস সোসাইটির বিকল্প নেই। ব্যবসায়ীদের আগামী জুনের মধ্যে অন্তত একটি ট্রানজ্যাকশন বাংলা কিওয়ার্ড দিয়ে করার আহ্বান জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। দুপুরে খুলনায় ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে খুলনায় মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রতি বছর টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় সরকারের প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। লেনদেন পুরোপুরি ডিজিটাল হলে এই ব্যয়ের 50% সাশ্রয় করা সম্ভব। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সিএসআর ফান্ডের একটি বড় অংশ ব্যয় করা হবে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিতে।
বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাঙালি না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরাজগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাঙালি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠী আছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই অশান্তি এখনো চলছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমান সকল জাতি গোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যশোরের ভবদহের সমস্যা টিআরএম এর মধ্যে লুকায়িত রয়েছে, কিন্তু টিআরএম বাস্তবায়নে আস্থার সংকট রয়েছে। দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের ভবদহ এলাকায় এক কর্মশালায় তিনি আরও বলেন, এই সমস্যার সমাধান বিএনপির রাজনৈতিক অঙ্গীকার, তাই কাজ শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে চায় সরকার। পরে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। ঐতিহাসিক ফারাক্কা দিবস। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চের 50 বছর পূর্তি। 1976 সালের এই দিনে স্মরণীয় এই কর্মসূচির নেতৃত্ব দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গঙ্গার পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে 1952 সাল থেকে। তখন থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি, ফলে ভারত তার মতো কাজ করে গেছে। একবারই তারা গুরুত্ব সহকারে নিয়েছে যখন ভাসানী ফারাক্কা লং মার্চ করে। তিস্তা ব্যারাজ দিয়ে ভারত 1975 সালে পরীক্ষামূলক অল্প কয়েকদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে, পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। ফল হয়েছে 48 বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি হাহাকার। ভারতের গঙ্গা নদীর পানি ভাগাভাগি নিয়ে চলমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছর পর। ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ। শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চল অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুঁসে ওঠে পদ্মা, ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসলসহ সবকিছু। এই অঞ্চলে জীববৈচিত্র্য ও নদী তীরবর্তী মানুষদের রক্ষার্থে নদী খননের কথা বলছেন পরিবেশবিদরা। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। 1975 সালে এখান থেকে প্রায় 16.5 কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত। এরপর থেকেই বদলে যেতে শুরু করে এই নদীর গতিপথ। একসময় সীমান্ত দিয়ে প্রবাহিত এই নদী ক্রমেই ভাঙতে থাকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, পাকা, উজিরপুর ও দেবীনগর ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। আর ভাঙন কবলিত এসব এলাকা পরিণত হয় ধুধু বালুচরে। নিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে একাধিক চ্যানেলে বিভক্ত হয়ে পড়ে পদ্মা, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। গ্রীষ্মকালে যখন কোনো পানি থাকে না, চারিদিকে ধুধু, তখন কিন্তু পানি দিচ্ছে না। আর যখন পানির প্রয়োজন না, তখন আমাদের পানি দিচ্ছে। যখন পানি ছেড়ে দিচ্ছে, বর্ষার সিজন আমাদের সবকিছু নিয়ে ভাসিয়ে চলে যাচ্ছে। এই ফারাক্কা বাঁধের কারণে আমাদের জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এদিকে এই অঞ্চলে জীববৈচিত্র্য, নদী তীরবর্তী মানুষদের রক্ষার্থে পদ্মা নদী খননের কথা বলছেন পরিবেশবিদরা। পদ্মা নদী শুকিয়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী যে মানুষগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত। এই অবস্থা যদি চলতে থাকে পরিবেশের উপরে এবং ওই স্থানীয় লোকজনের উপরে মারাত্মক প্রভাব পড়বে, যেটা হচ্ছে কাটিয়ে ওঠা আমাদের জন্য সম্ভবই নয়। ফলে এটা দ্রুত খনন করে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। অন্যদিকে ভারতের সাথে বাণিজ্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হলেও অজ্ঞাত কারণে পানির ন্যায্য হিস্যার তেমন কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় একতরফা নদীর পানি প্রত্যাহারের দাবিটি আন্তর্জাতিক ফোরামে তোলার পরামর্শ বিশ্লেষকদের। বাণিজ্য, সাংস্কৃতিক, রাজনৈতিক আলাপ আলোচনা, এপারের অন্যান্য ভ্রাতৃত্ববোধ, আত্মীয়তা সবকিছু কিন্তু আগের চেয়ে অনেক সহজসাধ্য হয়েছে। বেদনার ব্যাপার, পানি বিষয় ফারাক্কা চুক্তি বা তিস্তা চুক্তি তেমন কোনো এখনো অগ্রগতি হয়নি।
ডিবিসি নিউজ ডেস্ক। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আসলে মহাসড়কের উন্নয়ন কর্মযজ্ঞ ঘিরে ভোগান্তি এখন চরমে। দীর্ঘ যানজটে নাকাল সড়ক ব্যবহারকারীরা, অব্যবস্থাপনায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কোরবানি পশুবাহী ট্রাক আর ঈদ যাত্রা ঘিরে এখন বাড়তি আতঙ্ক শুরু হয়েছে। নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 1 মাস ধরে স্তূপ করে রাখা মাটি ও নির্মাণ সামগ্রীর দখলে সড়কের অর্ধেক অংশ। খানাখন্দে ভরা বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়ক ইতিমধ্যে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। এতে চন্দ্রা নবীনগর সাভার হয়ে ঢাকাগামী সড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। যানজটে বাইপাইল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক পার হতে সময় লেগে যায় 1 থেকে 2 ঘন্টা। সব জায়গায় রোড ভাঙা চোরা, কোনো জায়গায় পানি জমে আছে। এরা কাজের পাশাপাশি আমাদের বিকল্প রাস্তা চলাচলের যে ব্যবস্থাটা, সেটা আসলে উন্নয়ন করা দরকার। ভাঙাচোরা সড়কে দিনে চলাচল করা গেলেও রাতের বেলা পরিণত হয় মরণ ফাঁদে। বাড়ি খেয়া একটা মহিলা পড়ে গেল, হুন্ডা আলো পড়ে গেল, দুজন দুই সাইডে পড়ে গেল। আইসে বাইর সাথে মার্কেট করতে ওই বাড়ির সেইয়াতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাই হলো এখন মেডিকেলে। উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাক ও ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই এখনো। বিশেষ দিনগুলো আসলে হচ্ছে এটা সংস্কার করা হয়, কিন্তু এই সংস্কার 2 দিনও টিকে না। সড়ক জনপথ চাপিয়ে দিচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরে এবং এলিভেটেড চাপিয়ে দিচ্ছে সড়ক জনপথের উপরে। এই এলিভেটেড এক্সপ্রেসে 1 লাইন হওয়ার কারণে প্রতিনিয়ত এই বাইপাইল স্থান থেকে আপনার ইপিজেড যাইতে 2 ঘন্টা সময় লাগে। আমাদের দাবি রাস্তার এলিভেটেড এক্সপ্রেস কাজও চালিয়ে যাক, রাস্তার ভাঙাচোরা তারা যদি কার্যক্রম ঠিক করে যায় তাহলে যানজট সৃষ্টিও কম হবে, দুর্ঘটনা কমে যাবে। বরাবরের মতোই দায়িত্বশীলদের আছে আশার বাণী। আমরা একাধিকবার রুটস এন্ড হাইওয়ের সঙ্গে এবং যারা কাজ করবে তাদের সঙ্গে কথা বলেছি। এখন যেহেতু রাজ্য সরকার এটা কাজ করবে রাস্তা ভালো করার জন্য, ওনারাও বলতে যতটুকু সম্ভব আমরা দ্রুত চেষ্টা করবো। এখন প্রজেক্টটা তো কাজ চলতেছে, তো এখন আমরা এটা মেরামত কাজ হাতে নিয়েছি ঈদের ছুটিকে মাথায় রেখে, এবং এটা আমরা 18 তারিখের মধ্যে আমাদের সব কাজ মেরামত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ডেভেলপমেন্টটা তো আর হঠাৎ করে করা যায় না, একটু সময় লাগবে। এই ঈদটাই জনগণের একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঈদে ভোগান্তি আরও বাড়বে, সেই আশঙ্কা করছেন এই পথ ব্যবহারকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে 1000 নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দলের যোগদান কর্মসূচিতে নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিয়েছে, সেই কার্ডগুলোতে টাকা না এলে এনসিপি সরকারকে লাল কার্ড দেখাবে। আওয়ামী লীগের সাথে আঁতাত রাখলে একই সময় বিএনপি ও আওয়ামী লীগকে একই কাতারে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি। আর দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের আগের রাজনীতির মতো বিএনপির রাজনীতি নিয়ে এনসিপি শঙ্কিত। গণভোট বাস্তবায়ন না করে সংস্কারকে অবৈধ বলছে বিএনপি। বন্যপ্রাণীদের চিকিৎসা কেন্দ্র হলেও নেই কোনো পশুদের চিকিৎসক, নেই আধুনিক কোনো অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। যাচ্ছে তাই চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার একমাত্র বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। প্রতিষ্ঠার 1 দশক পেরিয়ে গেলেও মেলেনি পর্যাপ্ত জনবল। কেন্দ্রটিকে কার্যকর করতে স্থানান্তরের চিন্তা করছে বন বিভাগ। খুলনা মহানগরীর ঘনবসতিপূর্ণ বয়রা এলাকায় অবস্থিত বিভাগের একমাত্র বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য 1 দশক আগে চালু হয় এই কেন্দ্রটি। প্রাণী চিকিৎসা কেন্দ্র হলেও এখানে নেই কোনো প্রাণী চিকিৎসক, নেই আধুনিক কোনো অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। শুধু তাই নয়, বন্যপ্রাণী উদ্ধার ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে খুলনা ও বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলের 21 জেলায় রয়েছে মাত্র 30 জন কর্মী। বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে আমাদের প্রশিক্ষিত একজন ভেটেরিনারি ডক্টর দরকার, এর সাথে সাথে প্রশিক্ষিত জনবল দরকার এবং হচ্ছে রেস্কিউ ভেহিকল এটা দরকার। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটি নতুন প্রকল্প আবার প্রণয়ন করতে যাচ্ছি। এই রেস্কিউ সেন্টারটির উন্নতি
এবং একটি ছোটোখাটো একটি হাসপাতাল এবং সব রাখার জন্য, যাতে সেই প্রকল্প দিয়ে আমরা এটিকে শুরু করতে পারি। সম্প্রতি সুন্দরবনে ফাঁদে আটকে পড়া একটি বাঘ উদ্ধার করে এখানে রাখা হলেও চিকিৎসক আনতে হয়েছে গাজীপুর থেকে। এই অবস্থায় কেন্দ্রটিকে কার্যকর করতে স্থানান্তরের চিন্তা করছে বন বিভাগ। বন্যপ্রাণীরা যেহেতু বনে থাকে, নিরিবিলি পরিবেশে থাকে, তাদের জন্য এটা বেশ একটু মানে কোলাহলপূর্ণ হয়ে যায়। এটাকে শহরের বাইরে স্থানান্তর করতে পারলে বন্যপ্রাণীদের জন্য ভালো হয়। দেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার জন্য চলতি বছরের 7 জানুয়ারি প্রকাশিত গ্যাজেট বাস্তবায়নের পাশাপাশি দেশের বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদে স্ত্রী সন্তানদের নিয়ে নতুন ঘরে ফেরার স্বপ্ন ছিল নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত মীর কালামের, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। পটুয়াখালীতে নিজ বাড়িতে ফিরলেন কফিনবন্দি হয়ে। একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজায় অংশ নেন শত শত মানুষ। জানাজা শেষে পরিবারের মীর কালামের কবরের পাশে তার স্ত্রী ও 3 সন্তানকে দাফন করা হয়। গেল সোমবার কালামের দাফন সম্পন্ন হয়। রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কালাম, তার স্ত্রী সাইমা বেগম ও তাদের 3 সন্তান দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নানা আয়োজনে সিলেটে দিনব্যাপী চলছে স্বাস্থ্য মেলা। সকালে মেলায় অংশ নেয় শিশু কিশোররা বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজেদের তৈরি প্রজেক্ট উপস্থাপন করে। স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের নজর কাড়ে। মেলায় থাকছে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক সেশন। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক পরামর্শ ও সচেতনতামূলক তথ্য দেওয়া হবে। দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ অন্যান্যরা। আয়োজকরা জানান, স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তুলতে এই ধরনের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে অবস্থান নেন প্রার্থী ও ভোটাররা। জেলা প্রশাসন স্কুল কেন্দ্রে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে 11টি পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুন্দর হয় সেরকম একটা ভোটার নেত্রী আমাদের। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।